আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগ আউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। দর্শক, আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা মাহবুব আলী জ্যাকি স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং তার এই চলে যাওয়াটা নিয়ে আমরা আজকে অনেক শোক সন্তপ্তভাবে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। বিপিএল এর গতকালকের ম্যাচে আমরা দেখেছি দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আমরা প্রথম ম্যাচের কথা যদি বলি, রাজশাহী এবং ঢাকার ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে। আমরা এই ম্যাচের অ্যানালাইসিসের জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাই। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। মাহবুব আলী জ্যাকি স্যারের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করছি বিয়ন্ড বর্ডার্স এবং বাংলাদেশের সকল ক্রিকেট অনুরাগীর পক্ষ থেকে, এবং তার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। অবশ্যই দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, মাহবুব আলী জ্যাকি স্যার গতকালকের খেলার ইমিডিয়েট আগে হার্ট অ্যাটাক করে উনি মারা যান। ওনাকে হসপিটালে নেওয়ার পরে আসলে ডক্টর তাকে ডেড ঘোষণা করেন। এবং মাহবুব আলী জ্যাকি স্যারের সম্পর্কে একটু যদি বলি, মাহবুব আলী জ্যাকি স্যার বাংলাদেশ আন্ডার-19 লাস্ট যে ওয়ার্ল্ড কাপটা জিতেছে সেখানে উনি অ্যাসিস্ট্যান্ট কোচ এবং দায়িত্ব পালন করেছেন। এছাড়া যদি বাংলাদেশের পেস ইউনিট কিংবা পেসারদের কথা বলে থাকি, বাংলাদেশের বহুত পেসারের ব্যাকগ্রাউন্ড কিংবা তাদের নিয়ে কাজ করার পিছনে এই টেকনিক্যালি সাউন্ড এই মানুষটা ছিলেন। আমরা আশা করি তার এই অবদান বাংলাদেশ ক্রিকেট অনেকদিন মনে রাখবে এবং তার কাছ থেকে যে পেসাররা বাংলাদেশ ক্রিকেটে উঠে এসেছেন তারা তাদের কর্মদক্ষতায় তাকে মনে রাখবেন। আমরা আবারও তার শোক সন্তপ্ত পরিবার এবং তার কাজের ব্যাপারে আমরা সমবেদনা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রতীক ভাই, গতকালকের প্রথম ম্যাচ নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম। সেখানে যদি আমরা বলি যে রাজশাহী প্রথমে ব্যাটিং করে 132 রানে 8 উইকেটে রান করে এবং যদি বলি ওরকম আহামরি কারোর কাছ থেকে ভালো কোনো স্কোর আমরা দেখিনি। শান্ত এবং মুশফিক এবং জাস্ট ছোট ছোট দুইটা স্কোর এবং সেটার মাধ্যমে 132 রান করে এবং ঢাকা জবাব দিতে নেমে 5 উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছায় এবং সেখানে মামুন 39 বলে 45 রান করেন। এবং এই হচ্ছে গতকালকের ফার্স্ট ম্যাচের কথা যদি আমি বলি, ওভারঅল ম্যাচটা আপনার কাছে কেমন লেগেছে? দেখুন, রাজশাহী ওয়ারিয়র্স স্কোয়াডটা অনেক কোয়ালিটি একটা স্কোয়াড, এটা আমরা টুর্নামেন্ট শুরুতে স্কোয়াড অ্যানালাইসিসে বলছিলাম। কিন্তু সমস্যার জায়গা যেটা, যে টিমটার কিছুটা ইমব্যালেন্সড মনে হয়েছে আমার প্রথম দুটো ম্যাচ দেখে। প্রথম ম্যাচ শেষে আমি বলেছিলাম যে এই দলটার ডেথ বোলিংয়ে অপশন খুবই কম মনে হচ্ছে আমার। আরেকটা বিষয়, যেহেতু ফার্স্ট ম্যাচে তাদের মিডল অর্ডারটা ওভাবে পরীক্ষিত হয়নি, মানে খেলা তো আসলে অতটা ডিপে যায়নি, 8 উইকেটে জয়লাভ করেছে, সো ব্যাটিং ডেপথটা কিন্তু পরীক্ষিত হয়নি প্রথম ম্যাচে, সেটা দ্বিতীয় ম্যাচে এক্সপোজ হয়েছে। এবং আপনি এখানে দেখতে পারবেন যে আমরা যখন রাজশাহীর বেস্ট প্রবাবল 11টা প্রেডিক্ট করছিলাম, আমি সবসময় বলছিলাম যে মোহাম্মদ নওয়াজকে যেন নাম্বার 5-এ ব্যাট করানো হয়। আপনি যদি কালকের ম্যাচটা দেখে থাকেন, মোহাম্মদ নওয়াজ মোটামুটি একটা স্কোর করেছেন, কিন্তু আসলে উনি ইনিংসটাকে বড় করার সুযোগ পাননি, কারণ ইনিংসটি শেষ হয়ে গিয়েছিল আর কি। তো আপনি নাম্বার 5 ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে খেলেছেন, নাম্বার 4 এস এম মেহরব হোসেনকে খেলিয়েছেন এবং আকবর আলীকে আপনি গাউটে বসিয়ে রেখেছেন। আমি এই ব্যাপারে আসবো। হ্যাঁ, তো আমি বলছি, তো দেখেন এবারকার বিপিএল এ পাকিস্তানি খেলোয়াড়দের মানে জয় জয়কার অবস্থা, প্রত্যেকটা স্কোয়াডে প্রচুর না থাকলে আসলে বিপিএলটার সৌন্দর্য যেটুকু ছিল সেটাও থাকতো না, আমি যদি অন্যভাবে না। আচ্ছা, এখন দেখেন মোস্ট অফ দ্য স্কোয়াডে আপনার কিছু এমন পাকিস্তানি প্লেয়ারও আছে যারা তাদের জাতীয় দলে কোনোদিনই হয়তো খেলবে না, এত বিলোপার কোয়ালিটির মানে পাকিস্তানি প্লেয়ারও এবারকার বিপিএল এ খেলছে। তো সেখানে মোহাম্মদ নওয়াজ একজন কোয়ালিটি প্লেয়ার এবং উনি পাকিস্তান ন্যাশনাল টিমকে নিয়মিত সার্ভ করেন। এরকম একজন কোয়ালিটি অলরাউন্ডার আপনার আরমারিতে থাকা সত্ত্বেও আপনি তাকে এত লোয়ার ডাউন দ্য অর্ডার কেন ব্যাটিং করাবেন, যেখানে আপনার ইয়াসির আলী চৌধুরী রাব্বি একদম ফর্মে নেই, এস এম মেহরব হোসেনও রিসেন্ট টাইমে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে ওভাবে পারেননি। তো এই জায়গাটা তাদের আমার মনে হয় একটা সিদ্ধান্ত আসতে হবে, মোহাম্মদ নওয়াজকে তাদের অবশ্যই মুশফিকুর রহিমের পরেই ব্যাটিংয়ে পাঠাতে হবে যদি তারা টুর্নামেন্টে খুব ভালো একটা পজিশনে নিজেদেরকে নিতে চায়। আর ডেথ বোলিং এর ক্ষেত্রে আমার মনে হয় রিপন মন্ডলকে অবশ্যই ইনক্লুড করতে হবে যদি কোনো ইনজুরি কনসার্ন না থাকে। আপনি বলছিলেন ইয়াসির আলী রাব্বির কথা, আমি যদি অ্যাজ এ দর্শকের কথা বলি কিংবা রিসেন্ট শোর কথাগুলো বলি, আমি রিসেন্ট যতগুলো শোতে ওনার ডিফারেন্ট লিগে খেলা, ঘরোয়া লিগের কথা বলেন, জিএসএল বলেন কিংবা রিসেন্ট বিপিএল এর ম্যাচগুলোর কথা বলেন, আমি লাস্ট কোনো ম্যাচে ওনার কিন্তু পারফরমেন্স দেখিনি। তারপরেও ওনাকে কেন যে বারবার টিমে ইনক্লুশন মানে আমরা দেখতে পাচ্ছি, এটার রিজন আমি জানি না। আকবর আলী আছেন, তারপরে আপনি যার কথা বলছিলেন যে যদি রিপন মন্ডলের যদি কোনো ইনজুরি কনসার্ন না থাকে সেক্ষেত্রে উনি কেন টিমে নেই, এই দুইটা জিনিস আগে জানতে চাই।
এই ক্ষেত্রে ইয়াসির আলী রাব্বির ব্যাপারে কি আপনারও এরকম ফ্যাসিনেশন আছে কিনা আমি জানি না। হান্নান ভাই কি কারণে বারবার তাকে টিমে সুযোগ দিচ্ছেন? না, এটা আমারও প্রশ্নের বিষয়। দেখেন, আপনি একজন প্লেয়ারকে বারবার সুযোগ তখনই দিবেন যখন তার ন্যাশনাল টিমে রিকল্ড হওয়ার কোনো অপশন আছে। আমার মনে হয় না যে ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে নিয়ে কোনো প্ল্যান আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এই মুহূর্তের জন্য। পারফর্ম করলেও তাকে দলে নেওয়া হবে কিনা, সেখানে কিন্তু আকবর আলী খুব ভালো একজন অপশন হতে পারেন, যেহেতু উনি একদম নতুন হবেন যদি ইন্টারন্যাশনাল সার্কিট ওনার ডেবিউটা হয়। তো আকবর আলীকে প্রমাণ করার সুযোগটা আমার মনে হয় এই বিপিএল এ দেওয়া উচিত। আপনি দেখেন প্রত্যেকটা স্কোয়াডেই এমন কিছু প্লেয়ারকে এমন পজিশনে খেলানো হচ্ছে যেটা নিয়ে ওই পার্টিকুলার প্লেয়ারকে ন্যাশনাল টিমে ডিফাইন করার চেষ্টা করা হচ্ছে। আপনি দেখবেন পারভেজ হোসেন ইমনকে ওপেনিং থেকে সরিয়ে নাম্বার 4-এ ব্যাট করানো হচ্ছে, কজ ন্যাশনাল টিমের একটা প্ল্যানিং রয়েছে। আপনি গতকালকে দেখবেন যে সাব্বির রহমানকে লোয়ার ডাউন দি অর্ডার ফিনিশিং রোলে প্লে করা হয়েছে, কজ আমাদের জাকের আলী ফর্মে নেই। তো হতে পারে এটা ফ্র্যাঞ্চাইজি লিগ, আপনার টুর্নামেন্ট জেতার একটা ক্ষুধা বা আকাঙ্ক্ষা থাকতে পারে, বাট এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের স্টকে যে প্লেয়ারগুলো রয়েছে, স্কোয়াডে যে প্লেয়ারগুলো রয়েছে, তারা ন্যাশনাল টিমে কোন রোলটা প্লে করতে মানে যাচ্ছেন বা তাদেরকে নিয়ে কি প্ল্যানটা ন্যাশনাল টিম করছে, ওইভাবে আসলে তাদের রোলগুলো ডিফাইন করে দেওয়া উচিত। এবং আমার মনে হয় সেই জায়গায় রিপন মন্ডলকে অবশ্যই ডেথ বোলিংয়ের জন্য কনসিডার করতে হবে এবং আকবর আলীকে মিডল অর্ডারে খেলাতে হবে, সেটা নাম্বার 6-এ আফটার মোহাম্মদ নওয়াজ। আমরা একটু কিছু প্লেয়ার সম্পর্কে জানতে চাই। গতকালকে আমরা দেখেছি বিপিএল এর এবারের আসরে একটা হ্যাটট্রিক আমরা রানার কাছ থেকে। এছাড়া আমি যদি কিছু প্লেয়ারের পারফরমেন্সের দিকে তাকাই, সেক্ষেত্রে হচ্ছে সাব্বির আহমেদ রুম্মন, যিনি ওনাকে নিয়ে আপনার একটা আলাদা কোর একটা ইন্টারেস্টের জায়গা আছে। সেক্ষেত্রে গতকালকে ওনার পারফরমেন্সটা দেখেছি, এমনি কিন্তু ফিনিশিং এর রোলটা ভালো প্লে করছেন। নাসির হোসেনের কথা যদি বলি, 4 ওভারে 32 রান 2 উইকেট। উনি বোলিং ব্যাটিং দুইটাতেই, ব্যাটিং অবশ্য তেমন কিছু করতে পারেননি, স্ট্রাগল করেছেন, বোলিংটা বেশ ভালো ছিল। সাইফুদ্দিনও কিন্তু মোটামুটি লাস্ট দুইটা ম্যাচে মোটামুটি ভালো বল করেছেন। এছাড়া আমি যদি বলি সাইফ হাসান এবং তানজিম সাকিব, ওভারঅল বাংলাদেশের ন্যাশনাল সার্কিট যাদেরকে নিয়ে প্ল্যান করছে কিংবা ন্যাশনাল সার্কিটের আশেপাশে যারা আছে, তাদের পারফরমেন্সটা যদি ওভারঅল আপনি চিন্তা করেন, কেমন দেখছেন? একটু আর্লি হয়ে যাবে প্রেডিক্ট করা, মাত্র 2টো করে ম্যাচ হয়েছে, তার মধ্যে রংপুর রাইডার্স এখনো কোনো ম্যাচই খেলেনি। সোফার পারভেজ হোসেন ইমন, পরের ম্যাচ অ্যানালাইসিস যখন আমরা করব তখন হয়তো আসবো, উনি দুর্দান্ত করছেন। সাব্বির রহমানের একটা বিষয় কি দেখেন, কালকে সাব্বির রহমানকে যেই পজিশনে খেলানো হলো তাতে আমার দেখে মনে হচ্ছে যে জাকের আলীর জন্য একটা হুমকি হতে পারেন, হ্যাঁ, সাব্বির রহমান। এবং কালকে যদি সাব্বির রহমানের আপনি ইনিংসটা দেখেন, অফসাইডে কিন্তু উনি খুবই সাবলীল ছিলেন, যেটা জাকের আলীর একটা দুর্বলতা। বিনুরা ফার্নান্ডোর যেই ডেলিভারিতে উনি লং অফের উপর দিয়ে 6 মারলেন, এটা ধরেন আপনার আনলেস ইউ আর অ্যান এক্সট্রিমলি ট্যালেন্টেড ব্যাটার, এই শটটা এক্সিকিউট করা খুবই মুশকিল। তো সাব্বির রহমানের কিন্তু ক্লাসটা রয়েছে, এবং আমি বারবার একই কথা বলে থাকি যে সাব্বির রহমান কিন্তু ওই জেনারেশনের টিমটাতে একসময় বিলং করতেন। 2015-16 যে গোল্ডেন পিরিয়ডটা ছিল বাংলাদেশ পাণ্ডবের সাথের কিছু পাণ্ডব যদি বলি তাদের মধ্যে একজন। হ্যাঁ, তো সাব্বির রহমানের অলওয়েজ এই মানে ক্যালিভারটা রয়েছে, এবং আমি লাস্ট বিপিএল শেষে কিন্তু আসলে এক্সপেক্ট করছিলাম যে সাব্বির রহমানকে ন্যাশনাল টিমে ইনক্লুড করা হোক। গতকালকে কমেন্ট্রি থেকে আমরা শুনছিলাম যে নাসির এবং সাব্বিরের যখন ইনক্লুশন নিয়ে কথা বলছিলেন, তখন বলছিলেন যে এই দুইজন পিপল হচ্ছে মানে বাংলাদেশের কালারফুল দুইটা মানুষ, জি, যে ডাইনামিক ভাবে তারা, যেমন ফিল্ডিং এ তারা দুর্দান্ত দুজনই, তারা কিছুটা সময় ব্যাকআপ বোলিংও করে থাকেন, সাব্বিরও কিন্তু বল করে থাকেন, ব্যাটিং এ তো তাদের ফিনিশিং রোল কিংবা লোয়ার মিডল অর্ডারে কিন্তু অলওয়েজ তারা ভালো ছিলেন। জি, তো নাসির হোসেনের আসলে ওই সময়টা নেই ব্যাট হাতে, বল হাতে এখন উনি ঝলক আসলে দেখিয়ে যাচ্ছেন। বাট সাব্বির রহমানের লাস্ট সিজনে যে জিনিসটা আমার খুবই নজর কেড়েছিল, যে কোয়ালিটি পেস বোলারদের এগেনস্টে লেন ডেলিভারিগুলো উনি খুব ইজিলি ডিসপ্যাচ করতে পারেন। এবং গতকালকে আরো অ্যাট্রাকটিভ যে বিষয়টা ছিল, গতকালকে উনি স্পিনারদের ডেলিভারিতে বলগুলো খুব ইজিলি ডিসপ্যাচ করেছেন। দ্যাট মিনস যে উনি আসলে গ্রো করছেন, অ্যাবিলিটির রেঞ্জটা আরো বড় হচ্ছে। তো আমার মনে হয় সাব্বির রহমান এবার একটা বড় শাউট নিয়ে আসবে বিপিএল শেষে। সাইফুদ্দিন, সাইফ হাসান এবং তানজিম সাকিবের পারফরমেন্স নেই যদি আপনার কাছে? তানজিম হাসান সাকিবের নতুন বলে বোলিং এর প্রশংসা আমরা সবসময় করেছি। গতকালকে উনি তার তৃতীয় বলে সাইফ হাসানকে ডিসমিসড করেছেন। আসলে
পাওয়ার প্লে বোলিং পর্যন্ত তানজিম হাসান সাকিব ওকে, বাট ডেথ ওভারে তার যে অস্ত্রগুলো রয়েছে বা যেটা নর্মালি পেসার ইউজ করে থাকে ওগুলো খুব ক্ষুরোধার না অন্যান্য পেসারদের মতো। তো তানজিম হাসান সাকিবের এখানে একটা বড় কাজ করার জায়গা রয়েছে, এবং যেহেতু রাজশাহী ওয়ারিয়র্সে কোয়ালিটি পেসারের অভাব, তানজিম হাসান সাকিবের এই রোলটা পুরো টুর্নামেন্ট জুড়ে হয়তো প্লে করতে হবে। যদি রিপন মন্ডল ইনিশিয়ালি খেলছেন না, তো আমার মনে হয় যে উনি নেটসে কিছুটা সময় দিবেন, কোচরা তাকে গাইড করবেন যে ডেথ বোলিং এর সময় যেই অস্ত্রগুলো থাকে বোলারদের, ওয়াইড ইয়র্কার করা, ব্লক হলে বল করা, স্লোয়ার বাউন্সার করা, আমার মনে হয় এই ডেলিভারিগুলো নিয়ে তানজিম হাসান সাকিবের কাজ করা উচিত। সোফার তানজিম হাসান সাকিব যেই ডেলিভারিটা খুব ভালো করছেন, লেন্থ বলগুলো থেকে উনি খুব ভালো সিম মুভমেন্ট আদায় করতে পারছেন নতুন বলে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ডেথ বোলিং স্কিলে আসলে তানজিম হাসান সাকিবকে আমার খুবই অ্যাভারেজ মনে হচ্ছে। সাইফ হাসান কি দুটো ম্যাচে কিন্তু আমরা ওভাবে ওনাকে দেখতে পাই, একটি ম্যাচ খেলেছেন, আসলে একটা ম্যাচ দেখে তো বলা মুশকিল, টুর্নামেন্টটা যাক দেখা যাক তারপরে বলা যেতে পারে। আমরা যদি একবারে সংক্ষেপে শেষের দিকে এসে যদি আপনার কাছে জানতে চাই, দুটো দলের কোন কোন জায়গায় আপনি ডেভেলপমেন্ট আশা করছেন? দেখেন, ঢাকার ক্যাপিটালসের যে স্কোয়াডটা রয়েছে এটা কিন্তু এখনো সেটেল না, অনেক প্লেয়ার হয়তো আসবেন। শানাকা ইজ এক্সপেক্টেড টু কাম, তাসকিন আহমেদ খেলেননি প্রথম ম্যাচ, অ্যালেক্স সেলসও হয়তো আসতে পারেন, তখন কিন্তু ঢাকা ক্যাপিটালসকে খুবই অন্যরকম একটা স্কোয়াড মনে হবে। তো আসলে ফুল স্কোয়াডটা আসলে কম্বিনেশনটা কিভাবে সেট হচ্ছে তারপর আসলে একটা টিমকে নিয়ে মন্তব্য করাটা সমীচীন হবে। আর রাজশাহীর ব্যাপারটা আপনি ডেথ বোলিংটা কি? রাজশাহীতে দেখেন, আব্দুল গাফার সাকলাইন কে জানি না কতদিন পারসিস্ট করবে টিম ম্যানেজমেন্ট। হি মাইট বি আ কোয়ালিটি বোলার, যেখানে হচ্ছে বোলারদের জন্য অ্যাডিকুয়েট সাপোর্ট থাকবে, উইকেট কিছুটা স্লো থাকবে, স্লোয়ার ডেলিভারিগুলো ধরবে উইকেটে, এমন উইকেটে হয়তো আব্দুল গাফার সাকলাইন কিছুটা ভালো করলেও করতে পারেন। বাট আমি টুর্নামেন্টের শুরুতেই বলছিলাম যে আমি রাইজিং স্টার এশিয়া কাপে ওনার বোলিং দেখেছি, যেই ধরনের বোলিং বা ব্যাটিং উনি করে থাকেন, এটা নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট বা এই স্ট্যান্ডার্ডের ক্রিকেটে খুব বেশি দিন সার্ভাইভ করা খুব মুশকিল, আনলেস অর আনটিল হি ডাজ সাম আপগ্রেডেশন in him. ওকে, আমরা আশা করি তাদের দুটো টিমই আরো কম্বাইন্ডলি পারফরমেন্স দিক এবং বিপিএলটাকে আরো বেশি দর্শক আমোদি করে ফেলুক। দর্শক, আমরা এখানে বিদায় নিচ্ছি রাজশাহী এবং ঢাকার ম্যাচ অ্যানালাইসিসে, এবং আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ম্যাচ অ্যানালাইসিসে। ধন্যবাদ, ভালো থাকবেন।